আরজি করের যে কাণ্ডটা হয়েছে, এই কাণ্ডটা তো মাতৃহত্যা হয়েছে। সরকার জানে কেন আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল পার্টি, এই পার্টি এবং সরকার এ তো মানে দুর্গ পচে গেছে। উনি পাচ্ছেন না, উনি এই রাজ্যকে চালাতে পারছেন না। নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম, সঙ্গে আমি তপজা। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টে। সঙ্গে রয়েছেন আমাদের আজকের এপিসোডে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তপন কুমার বসু। অভিশপ্ত আরজিকর যে কাণ্ড জানিয়ে তোলপাড় এখন রাজ্য থেকে গোটা দেশ, তাই নিয়ে তার সঙ্গে সামান্য কিছু প্রশ্নালাপ করে নেব। তপনবাবু কেমন আছেন প্রথমে আগে বলুন। আছি, মোটামুটি আছি, কিন্তু এই অবস্থা, যা রাজ্যের যে অবস্থা, এই অবস্থায় ভালো থাকার অবস্থায় আমরা কেউই নেই। রাজ্যের জনগণ কেউই ভালো থাকার অবস্থায় নেই। এই রকম একটা আরজি করের যে ঘটনা ঘটেছে, এই রকম নারকীয়, পৈশাচিক, অমানবিক যে নারী হত্যা, শুধু নারী হত্যা নয়, এটা ধর্ষণ হত্যা এবং ধর্ষণ সংগঠিত হয়েছে। এটা এক কথায় মানে অবর্ণনীয়। আপনি বলছেন এটা ধর্ষণ, কিন্তু যারা চিকিৎসক ওখানে উপস্থিত ছিলেন তারা যথেষ্ট অভিজ্ঞ। তারা প্রথমে এটাকে সুইসাইড বলে দাগিয়ে দিলেন কেন, কি মনে হয়? সুইসাইড বলে দাগিয়ে দিলেন, তার মানে তারা তথ্য প্রমাণ লোপাট করছেন, তথ্য ভুল বলছেন তারা। এই তথ্য প্রমাণ লোপাট করে বিভিন্ন বিচার প্রক্রিয়া যা দীর্ঘদিন ধরে চলছে, সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রয়েছে, কারণ প্রমাণ তো হয়েছে যে তার 150 ml সিমেন্ট পাওয়া গেছে তার পোস্টমর্টম রিপোর্টে। এটা আমরা কাগজে দেখেছি যে এই রিপোর্ট পাওয়া গেছে। সুতরাং এটা তো আত্মহত্যা নয়, সুইসাইড নয়। তাহলে আপনি বলছেন এটা সরাসরি ধর্ষণ। ধর্ষণ মানে পৈশাচিক হত্যাকাণ্ড, শুধু মানে ধর্ষণ করে খুন, এটাই আমরা যা দেখতে পাচ্ছি। তাহলে এর বিচার প্রক্রিয়া এভাবে দীর্ঘায়িত হচ্ছে কেন? তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে কেন? সেটা দেখুন, সেটা তো এই মুহূর্তে বিচারাধীন আছে, সেটা কোর্ট বুঝবেন, আপনার বিচারপতিরা ডিসিশন নেবেন। আমাদের কোর্ট প্রক্রিয়া চলছে, এটা প্রসেস চলছে, এবং এটা সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, উনি এটা সুমোটো করেছেন, স্বতঃপ্রণোদিত হয়ে উনি এই কেসটা নিয়েছেন, করছেন, চলছে। আমাদের হাইকোর্টেও মামলা চলছে। এবার বিচার প্রক্রিয়া যেভাবে চলবে, যেভাবে সিবিআই রিপোর্ট করবে, যেরকমভাবে একটা প্রসেসে চলবে, সেইভাবে চলবে, যেভাবে বলবে। এই যে মামলা চলছে এখন সুপ্রিম কোর্টে, আপনিও জানেন, আপনারাও জানেন, 21 জন আইনজীবী রয়েছেন যারা সরকার পক্ষের হয়ে লড়াই করছেন। এই মেসেজটা কি যথেষ্ট স্ট্রং মেসেজ নয় যে সরকার পক্ষেরই কোনো একজন খুব কাছের লোকজনের সঙ্গে জড়িত রয়েছে? অবশ্যই, অবশ্যই, 100%। কেন তাকে আড়াল করার চেষ্টা চলছে সেটা সরকার জানে কেন আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, কোনো মানুষ সরকার বিরোধী কোনো পোস্ট করলে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হলে তাকে তলব করা হচ্ছে। আমরা সম্প্রতি দেখেছি কলকাতা শহরে দুই নামী চিকিৎসক, ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছিল লালবাজারে। তাদেরকে বিভিন্ন কারণে সমন পাঠিয়ে ডেকে আনা হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছেন যে ওনারা তো শুধু চিকিৎসক নন, ওনারা তো সমাজের প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, তাদের তো সময়ের দাম রয়েছে। তাদেরকে লালবাজারে ডেকে এনেই ঠান্ডা ধমকটা কেন? ধমক আপনি বলছেন, তার থেকেও বড় কথা হলো যে ওনাদের ডেকে এনেছেন, ওনারা একজন বিশিষ্ট ডাক্তার, মানে চিকিৎসক, মানে নামী একজন বিশিষ্ট এনারা চিকিৎসক, এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে পড়েন ডক্টর কুণাল সরকার, মানে আমরা কুণালদা বলি, আর উনি হলেন ওই গোস্বামী। পুলিশ লালবাজারে ডেকে এনেছে, এতে কিছুই হয়নি, শুধু হ্যারাসমেন্ট হয়েছে। ওনাদের মতন ডাক্তারটা হ্যারাস হলেন, আর কি হ্যারাস করেছে পুলিশ। কিন্তু ওনারা কোঅপারেট করেছেন, ওনারা এসেছেন এবং ওনারা একথাও বলেছেন পুলিশকে যে আমরা সবসময় সর্বতভাবে যত রকম আপনাদের প্রয়োজন হবে আমরা নিশ্চয়ই আসবো। পুলিশ যদি প্রশ্ন করে তো আমাকেও প্রশ্ন করলে আমাকে যেতে হবে। পুলিশ তো প্রশাসনের কাছে আমাদের যদি তারা যদি আজকে আমাকে ডাকে আমি যাবো, নিশ্চয়ই যাবো। কারণ তাহলে কি সরকার বিরোধী কথা বললে তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, বাক স্বাধীনতা? তাহলে সেই তো বাক স্বাধীনতা হরণ হচ্ছে, এই যে বাক স্বাধীনতা হরণ হচ্ছে। আমি যদি দুটো কথা, আমি একজন গণতান্ত্রিক দেশের নাগরিক হয়ে আমি যদি দুটো নিরপেক্ষ কথা বলি, বলছে সরকার বিরোধী হয়ে যাচ্ছে, তা তো বাক স্বাধীনতা হরণ হচ্ছে। এই যে নিকৃষ্টতম ঘটনা শহর কলকাতার বুকে ঘটলো, এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে এই ঘটনা
এখনো তার বিচার দীর্ঘায়িত হয়ে চলেছে। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে আমি বলবো যে উনি সাংবিধানিক প্রধান, রাজ্যের সাংবিধানিক প্রধান। একজন মহিলা হয়ে একজন মহিলাদের সম্পর্কে তিনি যে সমস্ত কথা বলেছেন সেটা অত্যন্ত মর্মন্তুদ বা লজ্জার। আমার কাছে একটা তথ্য রয়েছে যে উনি এই যে আমাদের এই যতগুলো কেস হয়েছে, মানে ওনার 11 সাল থেকে উনি পাওয়ারে এসেছেন, সেই 11 সাল থেকে 2024 পর্যন্ত যে যতগুলো ধর্ষণ কাণ্ড হয়েছে তার একটা রিপোর্ট আমাদের কাছে আছে। যেমন ধরুন, রিপোর্ট বলতে ওই আমরা উনি কী মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে 2012 সালে আমাদের একটা পার্ক স্ট্রিট কাণ্ড হয়েছিল, তা সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে মেয়েটি সেই পার্ক স্ট্রিট কাণ্ডের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে মেয়েটির চরিত্রের দোষ, দর কষাকষি নিয়ে খদ্দেরের সাথে বচসা হয়েছিল। 2013 কামদুনি কাণ্ড, সেক্ষেত্রে উনি বলছেন যে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। 2014 সিউড়ি কাণ্ড, মুখ্যমন্ত্রী বলছেন যে বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে, বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে না, সিউড়ি কাণ্ডে উনি এটা বলছেন। 2015 কাকদ্বীপ কাণ্ডে বলছেন যে পুরো রেপ হলে 40,000 টাকা আর হাফ রেপ হলে 15,000 টাকা। মানে একটা রেপ নিয়ে দর কষাকষি চলছে। বলছি, আরও যাচ্ছি, 2015 কাটোয়া কাণ্ডে বলছেন ছোট্ট একটা সাজানো ঘটনা। 2015 রানাঘাট কাণ্ডে বলছেন সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে। 2022 হাঁসখালি কাণ্ডে বলছেন লাভ অ্যাফেয়ার্স ছিল, মেয়েটি প্রেগনেন্ট ছিল। একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে তো আমরা এরকম বক্তব্য আশা করতে পারি না। উনি নারীর সম্ভ্রমকে মাটিতে লুটিয়ে দিলেন। তো এই স্টেটমেন্টগুলো দেওয়ার মানে হচ্ছে যে নারীর যে সম্ভ্রম, নারীর যে মানে সম্ভ্রমই বলছি আমি, সেটাকে উনি মাটির সঙ্গে ধুলোর সঙ্গে লুটিয়ে মুছিয়ে দিলেন। আজকে যে আরজি করের যে কাণ্ডটা হয়েছে, এই কাণ্ডটা তো মাতৃহত্যা হয়েছে, ম্যাট্রিসাইড। এরা মানে নরখাদক নয় তো নারী খাদক, মাতৃহত্যা হয়েছে, মাকে হত্যা করেছে, মানে সৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছে। অথচ তার মুখেই শোনা যায় মা মাটি মানুষের স্লোগান। আর সেইটা ওনাকে, এই জন্যই ওনাকে আমার এটা বলার যে আজকে আপনার যে পার্টি, যে তৃণমূল পার্টি, এই পার্টি এবং সরকার এ তো মানে পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, গলিত সব দুর্গন্ধ ছাড়ছে। এই দুর্গন্ধ ছাড়লে কিছু ফেলে দিতে হবে। তার মানে আপনি কি সমর্থন করছেন যারা পদত্যাগের দাবি করছে মুখ্যমন্ত্রী? হ্যাঁ, আমি পূর্ণ সমর্থন করছি যে উনি পাচ্ছেন না, উনি এই রাজ্যকে চালাতে পারছেন না। ওনার যে সমস্ত স্বরাষ্ট্র, উনি তো আপনার প্রশাসন মানে স্বরাষ্ট্র দপ্তর ওনার হাতে, স্বাস্থ্য ওনার হাতে। এই রাজ্যে স্বাস্থ্য এবং শিক্ষা দুটোই ভেঙে পড়েছে। আপনি দেখুন যে শিক্ষার সমস্ত শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষার আধিকারিকরা সব জেল কাস্টডি। এটা বিরল থেকে বিরলতম, দেখা যায় না। তার মানে উনি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। তো উনি মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের সুপ্রিমো, উনি প্রধান, সাংবিধানিক প্রধান, ওনাকে তো দেখভাল করতে হবে যে এটা কেন হচ্ছে। তো উনি তো মানে উনি তো শেষ কথা। সুতরাং ওনার তো জনজাগরণ হয়েছে সমস্ত রাজ্য বা রাজ্য জুড়ে যে জনজাগরণ, জনপ্লাবন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন যে মিছিল এবং যে জনজাগরণ হচ্ছে, মহিলাদের নারী শক্তির যে প্রকাশ, নারী শক্তি যে গর্জে উঠেছে, তার যে গর্জন হচ্ছে, সেটাই প্রমাণ করে যে ওনার গদিতে থাকবেন কি থাকবেন না সেটা তো প্রমাণ হচ্ছে। আমি একটু অন্য প্রশ্ন করি, এই যে চিকিৎসক দুজনকে ডাকা হয়েছে, নামী চিকিৎসক যারা লালবাজারে ডাক পেয়েছিলেন কদিন আগেই, কারণ তারা নাকি নাম প্রকাশ করেছেন, পডকাস্টের মাধ্যমে তাকে নাম প্রকাশ করেছেন, এবং তারা যেহেতু সমাজের ক্ষেত্রে একজন ইনফ্লুয়েন্সার, তাই তাদেরকে ডেকে আনা হয়েছে। আমি যতটুকু জানি, আপনি আমার কারেকশন করে দিতে পারেন। তো সেক্ষেত্রে যখন প্রথমে ঘটনা বলা হয়, যে ঘটনা তো সুইসাইড হিসেবেই বলা হয়, তারপরে সেটা ধর্ষণ হিসেবে সকলের সামনে আসে এবং তারপরে সেটা সকল জানতে পারে। তো তিনি যদি সুইসাইড কেস হিসেবে নাম প্রকাশ করে থাকেন, তাহলে তার ভুলটা কেন? তাকে কেন লালবাজারে ডেকে আনা হলো?
না, সুইসাইড তো নয়, এটা এটা সুইসাইড কোথায়? প্রমাণ তো হয়েছে, প্রমাণ হয়েছে যে এটা সুইসাইড নয়। সুইসাইড কি? এটা সুইসাইড হয়েছে? এটাকে তো প্রথমে ধর্ষণ হয়েছে। হুম তার দেহে আমরা যা কাগজে দেখেছি বা যা পড়েছি তাতে তো অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। হুম তাকে ধর্ষণ করা হয়েছে, তারপর তাকে খুন করা হয়েছে, এটুকু আমরা জানি। তা ধর্ষণ করা হয়েছে এটা প্রমাণ হয়েছে যে ওনার মানে রিপোর্টে 150 বোধহয়, সম্ভবত 150 ml সিমেন্ট পাওয়া গেছে। হুম এটা ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে ওনার। একজন তো আর করেনি, একজনের সিমেন্ট ওটা নয়, এটা গণধর্ষণ হয়েছে। তা উনি যেই এলেন, মানে পৃথিবীতে যে যন্ত্রণা উনি নিয়ে গেলেন, ওই মহিলা ডাক্তার, যে অব্যক্ত যন্ত্রণায় তাকে পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হলো, বা যারা বাধ্য করালো তাকে পৃথিবী থেকে ছেড়ে যেতে, তাদের যেন বিরল থেকে বিরলতম দৃষ্টান্তমূলক এবং কঠিন শাস্তি যেন তাদের হয়, এটাই আমি আইনজীবী হিসেবে বললাম। আচ্ছা, যে হতভাগীর বিচার চলছে, এটাই আমার শেষ প্রশ্ন, সে কি সত্যি জাস্টিস পাবে বলে আপনার মনে সেটা হয়? দেখুন, সেটা তো বিচারাধীন। এখন মহামান্য বিচারপতিরা কি বিচার দেবেন, আশা তো করবো, আমরা আশা তো করবো যে সে বিচার পাবেই। বিচারের আশায় আমরা এখনো আশা রাখি যে বিচার হবে। এবং যেভাবে জনজোয়ার হয়েছে, যে জনজাগরণ হয়েছে এখানে, আপনি দেখেছেন যে শুধু রাজ্য নয়, সারা ভারতবর্ষ জুড়ে, মানে এবং পৃথিবীতেও, বাইরেও, বিদেশেও এই নিয়ে জনজাগরণ হয়েছে। মানুষ প্রচণ্ডভাবে ধিক্কার জানিয়েছে যে এই বর্বরচিত পাশবিক অমানবিক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করেছে। আর যেভাবে নারী জাগরণ হয়েছে, আমি আশা করি যে মহিষমর্দিনী রূপে যেমন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, তা সেই মায়ের পুজো আসন্ন। তো আমি মনে করি যে এই ধর্ষকাসুরদেরও এইভাবে নারী শক্তি দিয়ে এই ধর্ষকাসুর বধ হোক। অনেক ধন্যবাদ আপনার সময় এবং আপনার কথার জন্য। আবার দেখা হবে আশা হ্যাঁ, রাখি। নিশ্চয়ই। নমস্কার। কলকাতা হাইকোর্ট থেকে তপজ চক্রবর্তী, মাধ্যম।